সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলা টেলিভিশন অনুষ্ঠানমালায় সুস্বাগতম। আশা করি আপনারা ভালো ছিলেন সবাই। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে আমি তুলি, সুধীমণ্ডলী মিনা আজিজ। ভ্রমণ কাহিনী ভিত্তিক সাহিত্য রচনা করে তিনি প্রশংসা কুড়িয়েছেন অসংখ্য পাঠকের। গুণী এই লেখিকা বর্তমানে কানাডায় বসবাস করছেন পরিবার পরিজন নিয়ে। বাংলা টেলিভিশন স্টুডিওতে আমরা তার একটি সাক্ষাৎকার ধারণ করেছি, আর সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন ফারহাত নাঈম খান। সুধী দর্শক মণ্ডলী, বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ব্যক্তিত্ব মিনা আজিজ। বাংলাদেশের মহিলা ও পুরুষ লেখকদের মধ্যে সম্ভবত লেখিকা মিনা আজিজ সবচেয়ে বেশি সংখ্যক ভ্রমণ কাহিনী গ্রন্থবদ্ধ করেছেন। আচ্ছা, আমরা জানি আপনি একজন কথাসাহিত্যিক ও প্রবন্ধকার, তবে বাংলাদেশের সাহিত্যাঙ্গনে আপনার সবচেয়ে বেশি পরিচিতি একজন জনপ্রিয় ভ্রমণ কাহিনী লেখক হিসেবে। তো আপনার লেখালেখি শুরু কবে থেকে? আসলে আমার লেখালেখি শুরু সেই স্কুল জীবন থেকেই, তবে তখন কোনো চর্চা ছিল না। তারপর কলেজ জীবন পার হয়ে ইউনিভার্সিটিতে যখন এলাম, তখনও চর্চা মাত্র শুরু করব। এই সময় আবার আমি প্রায় 10 বছরের জন্য দেশের বাইরে ছিলাম। তো ফলে তখন সাহিত্য চর্চা একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল। ফলে 70 দশকে আমি দেশে ফিরে আসি। দেশে ফিরে আসার পর থেকে আমি নতুন করে আবার লেখালেখি শুরু করি, যা আজ পর্যন্ত চালিয়ে যেতে চেষ্টা করছি। আচ্ছা, শুনেছি আপনি বই প্রকাশ করার পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় পত্রপত্রিকায় লেখালেখি করতেন। তো সাধারণত আপনি কী ধরনের লেখা লিখতেন? আমি আসলে ছোটোবেলা থেকে আমি প্রকৃতি খুব ভালোবাসি। প্রকৃতির রূপ, রস, গন্ধ, বর্ণ আমাকে খুব আকৃষ্ট করতো। বিশেষ করে বাংলাদেশে ঋতু বদলের যে পরিবেশ সৃষ্টি হতো, সেটা আমাকে খুবই ভালো লাগতো। তা আমি ওই বর্ণনামূলক লেখা লিখতে খুব ভালোবাসতাম ছোটোবেলা থেকে। তো পরে যখন বিভিন্ন দৈনিক পত্রিকায় লেখা শুরু করি, তখন আমি বেশিরভাগ সামাজিক নানান সমস্যা, মহিলাদের সমস্যা, নানা ধরনের এডুকেশনের সমস্যা, নানান কিছু সমস্যা নিয়ে সাধারণত লিখতাম বেশি আর কি। দৈনিক পত্রিকা, দ্বিপাক্ষিক, পাক্ষিক, মাসিক ম্যাগাজিনগুলোতে তো বিভিন্ন বিষয়ে আমি লিখেছি। এবং আমি তখন প্রবন্ধ লিখতে বেশি ভালোবাসতাম, বেশিরভাগ প্রবন্ধ লিখতাম। আচ্ছা, এ পর্যন্ত আপনার প্রকাশিত বইয়ের সংখ্যা কত? এই প্রসঙ্গে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। আমার একটি ছোট গল্পের বই এবং একটি প্রবন্ধের বই নিয়ে মোট 21টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। আরও 2টি ভ্রমণ কাহিনী প্রকাশের অপেক্ষায় আছে, প্রেসে আছে। আচ্ছা, তো আপনি তো অনেকদিন ধরে সাহিত্য কর্মের সাথে জড়িত। তো সাহিত্যে অবদানের জন্য আপনি কি কোনো পুরস্কারে ভূষিত হয়েছেন? জি, অনেকগুলো পুরস্কার অবশ্য পেয়েছি সাহিত্যের জন্য, এবং বিশেষ করে ভ্রমণ সাহিত্যের জন্য। এগুলোর মধ্যে বাংলাদেশ লেখিকা সংঘ স্বর্ণপদক, কমর মুশতারি স্মৃতি সাহিত্য পদক, ডক্টর আশরাফ সিদ্দিকী ফাউন্ডেশন সাহিত্য পদক, ঢাকা মহানগরী সাংস্কৃতিক ফোরামের সাহিত্য পদক, আর ধারা নামে একটা সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার কাছ থেকে বড় একটি স্বর্ণপদক, এবং মানিকগঞ্জ জেলার পক্ষ থেকে সাহিত্য পদক, আর নারায়ণগঞ্জ জেলার সাংস্কৃতিক সংঘ থেকে বিশেষ সম্মাননা পর্যন্ত পেয়েছি। আচ্ছা, শুনেছি আপনি সাহিত্য চর্চার পাশাপাশি বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজের সাথে জড়িত রয়েছেন। তো আপনার এই সমাজসেবামূলক কাজের ব্যাপারে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। আসলে আমি সেই 70-এর দশক থেকে সাহিত্য চর্চার পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক সংস্থার সঙ্গে জড়িত আছি। আমার সংসারের ফাঁকে ফাঁকে এই সমস্ত সমাজ সংস্থার কাজ করে আমি খুব মানসিক আনন্দ পাই। আমি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের আজীবন সদস্য এবং লায়ন্স ডিস্ট্রিক্টের রিজিয়ন চেয়ারম্যান। তাছাড়া রোটারির মহিলা সংগঠন ইনার হুইলেরও সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট, বাংলা একাডেমি, নজরুল একাডেমি,
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশনের আমি জীবন সদস্য। আমরা প্রবাস জীবনে বসবাস করছি, তো এই প্রবাস জীবনে বাংলাভাষী শিশু কিশোরদের বাংলায় কথা বলা এবং বাংলা ভাষা চর্চা সম্পর্কে আপনার অভিমত কি? এটা খুব সুন্দর একটা প্রশ্ন, কারণ আমি মনে করি প্রতিটি মানুষেরই আপন মাতৃভূমি মাতৃভাষা হচ্ছে সবচেয়ে প্রিয়। কাজেই আমি যখন বাইরে আসি তখন আমাদের এই বাঙালি ছেলে মেয়েদের যখন আমি দেখি ভালো করে কথা বলতে পারে না বাংলায়, বাংলা পড়তে পারে না, জিনিসটা আমাকে খুব কষ্ট দেয়। তো আমি মনে করি অবশ্যই এই ব্যাপারে আমাদের মানে বড়দের অর্থাৎ গার্জিয়ানদের ভূমিকাই বোধহয় বেশি। কারণ আমরা গার্জিয়ানরা যদি ঘরে সবসময় আমাদের ছেলে মেয়েদের সঙ্গে বাংলায় কথা বলি এবং যখন অন্যান্য হরফ ওদের শেখাই, অন্যান্য বর্ণমালার সঙ্গে একটা বাংলা বর্ণমালার বইও ওদের হাতে ধরিয়ে দিই, তখন মনে হয় ওরা নিশ্চয়ই বাংলা শিখবে। কিন্তু বাংলা শিখবে না কেন? আমাদের ছেলেমেয়েরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অবশ্যই অনেকগুলো ভাষা শিখবে, বিদেশে বিভিন্ন ভাষা শিখবে, কিন্তু আমি মনে করি সেটা আপন মাতৃভাষাকে অবজ্ঞা করে নয়, মাতৃভাষা সম্বন্ধে অজ্ঞ থেকে নয়, মাতৃভাষাকে আগে ভালো করে আয়ত্ত করে তারপর তারা যত খুশি ভাষা শিখুক, এতে কোনো বাধা তো নেই। এটাই তো ইদানিং আমি খুব আশাবাদী যে ব্যাপক হারে বিদেশেও বাংলা ভাষার চর্চা হচ্ছে। আমি গত সপ্তাহে কাগজে দেখলাম নিউ ইয়র্কে একটা 11,000 স্কুলে একটা ইংরেজি সার্কুলারের পাশাপাশি বাংলায় সার্কুলার প্রচার হবে বলে একটা বিল পাস হয়েছে। তো কানাডাতে তো দেখছি বাংলা ভাষা নিয়ে ভালো চর্চা চলছে এবং এখান থেকে এখানে টরন্টো ইউনিভার্সিটিতে বাংলা বিভাগ খোলা হয়েছে, আর এখান থেকে অনেকগুলো বাংলা পত্রিকা প্রকাশিত হয়েছে, বাংলা টিভি চ্যানেল হয়েছে। এটা বাংলা টিভি চ্যানেল চালু হয়েছে বলেই আজকে আমরা বসে বাংলায় আলোচনা করতে পারছি, এটা অবশ্যই একটা আনন্দের ব্যাপার। এবং আমি এ ব্যাপারে অবশ্যই ধন্যবাদ জানাই টিভি কর্তৃপক্ষকে যে ওনারা আমাদের এই বাংলায় বসে কথা বলার সুন্দর সুযোগ করে দিয়েছেন। সেই জন্য অনেক কষ্ট স্বীকার করে আপনার অনেক মূল্যবান সময়ের বিনিময়ে বাংলা টেলিভিশনের স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আপনাদেরকে ধন্যবাদ, আর টেলিভিশন কর্তৃপক্ষকে আমার অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন কি ইউনিভার্সিটির ডিগ্রি পাওয়ার জন্য আপনার সন্তানের হিউম্যানিটিস থেকে একটি ক্রেডিট কোর্স নেওয়া প্রয়োজন? ইউনিভার্সিটি অফ টরন্টো থেকে বাংলায় এই ক্রেডিট কোর্সটি নিলে আপনার সন্তান $1,000 অবধি বৃত্তি পেতে পারে। সড়ক দুর্ঘটনা অথবা পড়ে গিয়ে আপনি কি আঘাতপ্রাপ্ত? 20 বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ আইনজীবী ব্যারিস্টার ঘোষ ও মালহোত্রা সাহায্য নিন। আপনার সঠিক ক্ষতিপূরণ প্রাপ্তিতে অভিজ্ঞ আইনজীবীর কোনো বিকল্প নেই। আলমপিয়া স্কুল অফ মিউজিক টরন্টোতে পদ্ধতিগতভাবে সঙ্গীত শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ AFM আলিমুজ্জামানের তত্ত্বাবধানে সঙ্গীতে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আপনি কি বাড়ি, কন্ডোমিনিয়াম বা টাউন হাউস ক্রয় বা বিক্রয়ের কথা ভাবছেন? সাজ্জাদকে ফোন করুন। সাজ্জাদ আপনার মর্গেজও নিশ্চিত করবে। 416-879-7141। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বাংলা টেলিভিশনের অনুষ্ঠানমালা। দর্শক মণ্ডলী, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে রজার্স টেলিভিশন কর্তৃপক্ষ আপনাদের অনুরোধে সাড়া দিয়ে বাংলা টেলিভিশন শো সম্প্রচারের সময়সূচিতে পরিবর্তন এনেছে। পরিবর্তিত এই সময়সূচি অনুযায়ী পাক্ষিক এই অনুষ্ঠানমালা নিয়মিত প্রচারিত হবে সকাল 9টার পরিবর্তে সকাল 10:30 এবং রবিবারের পরিবর্তে শনিবার। নতুন এই সময়সূচি কার্যকরী হবে আগামী 7ই অক্টোবর শনিবার থেকে। দর্শক মণ্ডলী, আপনাদের ভালোবাসা, সমর্থন এবং সহযোগিতায় আজ আমরা এতদূর এসেছি। ভবিষ্যতেও আপনাদের ভালোবাসা এবং সমর্থন অব্যাহত থাকবে, এই প্রত্যাশা রাখি।
একটি কবিতার আবৃত্তি করেছেন রাশিদা মুনির। আজকে তোদের যা কিছু চাই ৭১-এই ছিল, বাংলাদেশি নামের বড়াই ৭১-এই ছিল। ঐক্যবোধের শক্ত জাতি, মূল্যবোধের ভক্ত জাতি, সাম্প্রদায়িক সম্প্রীতিবোধ ৭১-এই ছিল। ধর্মচোরার অধর্মরোধ ৭১-এই ছিল। জন্ম মৃত্যু পায়ের ভৃত্য, মুক্তি পাগল প্রলয় নৃত্য, নষ্ট পাখির ভ্রষ্ট খোয়াব, বজ্রমুষ্টি স্পষ্ট জবাব, জন্মসুখের যন্ত্রণা তোর ৭১-এই ছিল। ক্ষণিক পাওয়া পরশ পাথর ৭১-এই ছিল। দিব্যলোকের সেই বড়া ভয়, দিগ্বলয়ের মুক্ত অভয়, দীপ্ত ভবিষ্যতের বাণী, ক্ষিপ্ত ধরা কাল নাগিনী, তৃপ্ত বিজয় মগ্ন মানব ৭১-এই ছিল। ভগ্ন হত নগ্ন দানব ৭১-এই ছিল। মুক্ত দেশের সুস্মিত লোক, বিশ্ববাসীর বিস্মিত চোখ, শেকল পড়া পায়ের নাচন, শেকল ভাঙার মরণ বাচন, নিঃস্ব জাতির বিশ্ব বিজয় ৭১-এই ছিল। অভ্রভেদী সেই পরিচয় ৭১-এই ছিল। ওই মহাকাল দিকবিদিকে সেই ইতিহাস যাচ্ছে লিখে, শুভঙ্করের সুপ্ত ক্ষতি ৭১-এই ছিল। সব হারানোর এই নিয়তি ৭১-এই ছিল। অনেক বছর মরলি ঘুরে, ৩-এর পরে ৩০, সব পাবি তুই আবার যদি ৭১-এই ফিরিস। আমার একটি কথার মানে বোঝাতে। আধুনিক গান, শিল্পী জাফর ইকবাল। আমার একটি কথা মানে বোঝাতে অনেক কথাই সাজালাম। আমার একটি কথা মানে বোঝাতে অনেক কথাই সাজালাম। তুমি বুঝেও না বোঝা ভান করছো কত সহজে বুঝে গেলাম। আমার একটি কথা মানে বোঝাতে অনেক কথাই সাজালাম। এমনও তো দিন ছিল চোখে চোখে কথা বলে যেতে, না বলা ভাষার কত সহজ মানে করে নিতে। এমনও তো দিন ছিল চোখে চোখে কথা বলে যেতে, না বলা ভাষার কত সহজ মানে করে নিতে। তোমায় যে ভালোবাসি কেমনে তা বুঝিয়েছিলাম। আমার একটি কথা মানে বোঝাতে অনেক কথা সাজালাম। আজ আর সেই ভালোবাসা নেই তোমাতে, মন শুধু চায়
আজ আর সেই ভালোবাসা নেই তোমাতে, মন শুধু চায় তোমায় আপন করে নিতে, তোমায় আবার আমি কাছে পেয়ে হারালাম। আমার একটি কথা মানে বোঝাতে অনেক কথা সাজালাম। তুমি বুঝেও না বোঝা ভান করছো কত সহজে বুঝে গেলাম। আমার একটি কথা মানে বোঝাতে অনেক কথা সাজালাম। রোজ ব্র্যান্ড সরাসরি বাংলাদেশ থেকে আমদানি করছে ইলিশ, রুই কাতলা, পাবদাপুটি সহ সব ধরনের মাছ। ড্যানফোর্থে মারহাবা গ্রোসারি সহ বাংলাদেশি গ্রোসারি সমূহে রোজ ব্র্যান্ডের মাছ পাওয়া যাচ্ছে। সানমুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 4166362121। পল্টু কুমার শিকদার, টরন্টোতে বাংলাভাষী কেনেডিয়ান ব্যারিস্টার, আপনার যে কোনো আইনগত সমস্যায় নির্ভরযোগ্য এবং দক্ষ। ব্যারিস্টার পল্টু কুমার শিকদার। বাড়ি ক্রয় বা বিক্রয়ের প্রয়োজনে দক্ষ রিয়েল এস্টেট এজেন্ট সাজ্জাদকে ফোন করুন। সাজ্জাদ আপনার মর্গেজও নিশ্চিত করবে। 4168797141। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বাংলা টেলিভিশনের অনুষ্ঠানমালা। দর্শক মণ্ডলী, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে রজার্স টেলিভিশন কর্তৃপক্ষ আপনাদের অনুরোধে সাড়া দিয়ে বাংলা টেলিভিশন শো সম্প্রচারের সময়সূচিতে পরিবর্তন এনেছে। পরিবর্তিত এই সময়সূচি অনুযায়ী পাক্ষিক এই অনুষ্ঠানমালা নিয়মিত প্রচারিত হবে সকাল 9টার পরিবর্তে সকাল 10:30 এবং রবিবারের পরিবর্তে শনিবার। নতুন এই সময়সূচি কার্যকরী হবে আগামী 7ই অক্টোবর শনিবার থেকে। দর্শক মণ্ডলী, আপনাদের ভালোবাসা, সমর্থন এবং সহযোগিতায় আজ আমরা এতদূর এসেছি। ভবিষ্যতেও আপনাদের ভালোবাসা এবং সমর্থন অব্যাহত থাকবে এই প্রত্যাশা রাখি। রূপচর্চা কে না পছন্দ করেন, কেউ সাজতে পছন্দ করেন, কেউ বা সাজাতে। সুধী মণ্ডলী, রূপচর্চার এই খুঁটিনাটি বিষয়ে আজকে বলবেন রবিতা আহমেদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, রূপচর্চার আসরে আমি রবিতা আপনাদের জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমাদের আজকের প্রসঙ্গ ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি। মাওয়া ও দুধ একসঙ্গে মেখে নিন। রোজ 2 মিনিট করে এই মিশ্রণ মুখে, গলায় ম্যাসাজ করুন। সারা গায়ের ত্বক উজ্জ্বল করতে বেসন ও সরিষার তেল একসঙ্গে মিশিয়ে গোসলের আগে সারা গায়ে মেখে নিন। আধা ঘন্টা রেখে গোসল সেরে ফেলুন। মধু ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন 15 মিনিট। মধু যখন আপনার ত্বক উজ্জ্বল করবে, লেবুর প্রাকৃতিক ব্লিচিং গুণ ত্বককে করবে আরও ফর্সা। ঘরে পাতা দই অথবা কাঁচা দুধ, বেসন, গুঁড়ো চিনির সঙ্গে মিলিয়ে একটি প্যাক তৈরি করে গোসলের আগে সারা গায়ে লাগিয়ে 15-20 মিনিট অপেক্ষা করুন। তারপর ভিজে হাতে ঘষে ঘষে শরীর থেকে তুলে ফেলুন।
এই প্যাক নিয়মিত ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হবেই। আন্দাজ মতন জিরে ও আতপ চাল সারা রাত দুধে ভিজিয়ে ফ্রিজে রেখে দিন। পরের দিন এটা বেটে নিয়ে তাতে লেবুর রস ও দুধের স্বর মিশিয়ে দিন। এই প্যাকটা সর্বাঙ্গে লাগিয়ে 15-20 মিনিট অপেক্ষা করুন, পরে ভেজা হাতে ঘষে ঘষে তুলে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে ত্বকের ঔজ্জ্বল্য সম্বন্ধে নিশ্চিন্ত হবেন। শুকনো আঙুরের রসের সঙ্গে কয়েক ফোঁটা পাতিলেবুর রস, গুঁড়ো চিনির, দুধের স্বর বা কোনো ম্যাসেজ ক্রিম একসঙ্গে মিশিয়ে আলতোভাবে 10 মিনিট ম্যাসেজ করুন। এরপর 10 মিনিট বাদে ধুয়ে ফেলুন। চালের গুঁড়ো বেটে গোলাপ জলে গুলে তার সঙ্গে অর্ধেক কাঁচা ডিম মিশিয়ে প্যাক তৈরি করে ব্যবহার করলে অয়েলি স্কিন স্বাভাবিক হয়ে উঠবে এবং ত্বক তার উজ্জ্বলতা ফিরে পাবে। সমপরিমাণ মুসুর ডাল ও আতপ চালের গুঁড়ো বেটে তার সঙ্গে একটা টমেটোর রস ও কাঁচা দুধ দিয়ে একটা মিশ্রণ তৈরি করতে হবে। এই মিশ্রণ প্রতিদিন ব্যবহার করলে অল্প দিনেই আপনি ঝলমলিয়ে উঠবেন। ড্রাই স্কিন হলে এই মিশ্রণে মধু মিশিয়ে নেবেন। দর্শক মণ্ডলী, রূপচর্চার আসর আজকের মতন এখানেই শেষ করছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সুধী মণ্ডলী, আপনাদের অনেক দিনের দাবি পূরণ হতে চলেছে। আমরা আপনাদের অনুরোধে আমাদের প্রচার সময় পরিবর্তন এনেছি। বাংলা টেলিভিশনের এই পাক্ষিক অনুষ্ঠান এখন থেকে আপনারা নিয়মিত দেখবেন শনিবার সকাল 10টা 30 মিনিটে এই একই চ্যানেলে। এই প্রচার সময় শুরু হবে আগামী 7ই অক্টোবর থেকে। সুধী মণ্ডলী, আগামী 7ই অক্টোবর সকাল 10টা 30 মিনিটে আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনে কোণে স্বপনে ছবি আঁকে। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনে কোণে স্বপনে ছবি আঁকে। যেটুকু যায় রে দূরে, ভাবনা কামায় সুরে, তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুলি। তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুলি। রোজিমা